আব্দুল করিম সাহিত্য বিশারদের জীবনী পরিচিতি ও তার জ্ঞানগর্ভ অভিভাষণ জেনে নেব। এটি লিখেছেন গাজী মোহাম্মদ নুরুদ্দিন। আব্দুল করিম 1871 সালের 11ই অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া থানার সুচক্রদণ্ডী গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 3 মাস আগে পিতা মুন্সী নুরুদ্দিনের বিয়োগ হয়েছে। 82 বছরের পূর্ণ জীবন শেষে পৃথিবী থেকে বিদায় নিলেন 1953 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর। বাংলার সাহিত্য, গবেষণা, সংস্কৃতি ও সমাজ চিন্তার ক্ষেত্রে আধুনিককালে এক আদিপুরুষ, অতি কীর্তিমান এক বরণীয় ও স্মরণীয় মানুষ। পরিবার প্রদত্ত নাম আব্দুল করিম, সাহিত্য বিশারদ উপাধি 1909 সালে চট্টল ধর্মমণ্ডলীর দেওয়া। তখন আব্দুল করিমের বয়স 40-এর নিচে। ততদিনে আব্দুল করিমের সুনাম ছড়িয়ে পড়তে শুরু করেছে প্রাচীন পুঁথি সংগ্রহ, গবেষণা ও পুঁথি বিষয়ক রচনার জন্য। সে আমলে বঙ্গীয় মুসলমানদের শিক্ষাদীক্ষার পরিস্থিতিতে আব্দুল করিমকে উচ্চশিক্ষিতই বলা যাবে। এন্ট্রান্স পাশ করে চট্টগ্রাম কলেজে পড়ার শেষ সময়ে রোগাক্রান্ত হয়ে পরীক্ষা দেননি এবং আর পড়েওনি। প্রাতিষ্ঠানিক পড়াশোনার সেখানেই ইতি। তারপরে কর্মজীবনে প্রবেশ করেন। চট্টগ্রামের কয়েকটি স্কুলে শিক্ষকতা করেন তিনি। পরে চট্টগ্রামেরই সন্তান বিখ্যাত আমলা মহাকবি নবীনচন্দ্র সেনের স্নেহানুকূল্যে তিনি চট্টগ্রাম বিভাগের কমিশনারের অফিসে কেরানির পদ লাভ করেন। আরও পরে চট্টগ্রাম বিভাগীয় স্কুল অফিসে সিনিয়র ইন্সপেক্টর কেরানির পদাসীন হয়ে এক পর্যায়ে অবসর গ্রহণ করেন। শহরিক জীবন আব্দুল করিমের পছন্দের বাইরে ছিল। বলতে গেলে সারাটা জীবন তিনি সুচক্রদণ্ডীর গ্রামীণ পরিবেশেই কাটিয়েছেন এবং সেখান থেকেই সর্ববঙ্গীয় বিদ্যুৎমণ্ডলীতে সম্মানিত স্থান অধিকার করে নেন। জীবনধারণ ও সংসার পরিচালনার জন্য মানুষকে কোনো না কোনো পেশায় বা কর্মে নিয়োজিত থাকতে হয়। সময় সময় সামাজিক মানুষের বাসনায়ও সাড়া দিতে হয়, জনহিতকর কাজে এগিয়ে আসতে হয়। আব্দুল করিম স্থানীয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও হয়েছিলেন। কিন্তু এগুলো আব্দুল করিমের পরিচয় নয়। তার সুপরিচিতি পুঁথি সংগ্রহ ও সম্পাদনার মাধ্যমে মধ্যযুগের বাংলা সাহিত্যের উপকরণ সঞ্চয়নের জন্য। সঙ্গে পুঁথি ও মধ্যযুগের সাহিত্য বিষয়ক অজস্র লেখালেখি তো আছেই। তিনি পুঁথি সংগ্রহ না করলে এবং পুঁথির বিষয়বস্তু প্রকাশ না করলে বাংলার মুসলমানদের ইতিহাসের কয়েকটি অধ্যায় অলিখিত থাকত। সাহিত্য বিশারদ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কবিদের রচিত কাব্য সংগ্রহ করেন। তিনি সংগ্রহ না করলে মুসলমানদের রচিত কাব্য সংগৃহীত হতো না, এ কথা বলেছেন ডক্টর আব্দুল করিম। মূলত এই ভাবনা থেকে সাহিত্য বিশারদ নিজের যাপিত জীবন উজাড় করে হন্যে হয়ে ছুটছেন প্রাচীন পুঁথি সাহিত্যের দিকে। তৎকালীন রক্ষণশীল সামাজিক পরিবেশের সীমাবদ্ধতা অতিক্রম করে আব্দুল করিম সাহিত্য বিশারদ তার এক জীবনের শ্রম ও সাধনায় বিপুল সংখ্যক পুঁথি সংগ্রহ করেছেন, পাঠোদ্ধার সম্পন্ন করেছেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে আব্দুল করিমের অবদান শুধুমাত্র প্রাচীন পুঁথিপত্র সংরক্ষণের জন্য নয়, তিনি বাংলার মুসলমানদের আত্মপরিচয় অনুসন্ধানে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন। অন্ধকারকে হারিয়ে যে আলো জ্বালিয়েছেন তা কাল থেকে কালান্তরে বহমান থাকবে। কিংবদন্তি রাজনীতিবিদ আসহাব উদ্দিন আহমদ বলেছেন, আমাদের অতীত আবিষ্কারের জন্য তিনি কলম্বাসের সঙ্গে তুলনীয়। তার এই অবদানের তুলনা নেই। জাতির কাছে তার ঋণ অপরিশোধ্য। ইতিহাস সাক্ষ্য দেয়, ওই সময়কালে অনেকের ঘরে পুঁথি তখনও সযত্নে রক্ষিত ছিল, কিন্তু কেউ এগিয়ে যায়নি। আব্দুল করিম কঠোর পরিশ্রম, অসীম ধৈর্য ও নানান কায়দায় তা সংগ্রহ করেন। কোন ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই নিজের উৎসাহ ও পরিকল্পনা অনুযায়ী তিনি এ কাজ করেছেন। পশ্চিমবঙ্গীয় পুঁথি সংগ্রাহকদের প্রাতিষ্ঠানিক আনুকূল্য ছিল, কিন্তু আব্দুল করিমের ক্ষেত্রে তা ঘটেনি। তিনি একাই বাড়ি বাড়ি গিয়ে, বিজ্ঞাপন দিয়ে, খোঁজখবর নিয়ে অসংখ্য পুঁথি সংগ্রহ করেন। মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন একখানি পুঁথির জন্য। পেলে অপরিসীম আনন্দ পেতেন, এত পরিশ্রমের সার্থকতা অনুভব করতেন এবং পুঁথিগুলো কাগজে মুড়ে সযত্নে সংরক্ষণ করতেন। আব্দুল করিম সাহিত্য বিশারদের মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান ছিল তার বিশেষ আগ্রহের বিষয়। সারা জীবন তিনি প্রাচীন পাণ্ডুলিপি পুঁথি সংগ্রহ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রদত্ত পুঁথিগুলোর বিবরণ আব্দুল করিমের ভাইপো, দত্তক পুত্রক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও গবেষক ডক্টর আহমদ শরীফের সম্পাদনায় পুঁথি পরিচিতি নামে প্রকাশিত হয়। এটি বাংলা বিভাগেরও প্রথম প্রকাশনা। এছাড়া বাংলা একাডেমির প্রথম প্রকাশিত পুস্তক লায়লি মজনু আহমদ শরীফ সম্পাদিত এবং তা আব্দুল করিমেরই আবিষ্কার। 1920-21 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ তার রচিত বাংলা পুঁথির তালিকা বাংলা প্রাচীন পুঁথির বিবরণ শিরোনামে দুখণ্ডে প্রকাশ করে। তার মধ্যে সংগৃহীত পুঁথির বেশিরভাগ মুসলমান কবিদের লেখা। সাহিত্য বিশারদ ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে মুসলিম রচিত 597টি বাংলা, ফার্সি ও উর্দু পুঁথি দান করেন। রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে দান করেন 450টি হিন্দু পুঁথি, যেগুলো তার মৃত্যুর পরে ডক্টর আহমদ শরীফ উক্ত জাদুঘরে প্রদান করেন। বলার অপেক্ষা রাখে না, আব্দুল করিম সাহিত্য বিশারদ প্রাণপাত পরিশ্রম না করলে প্রাচীন সাহিত্যের বহু খ্যাতনামা কবি ও তাদের কীর্তি হারিয়ে যেত চিরতরে। তার আবিষ্কৃত গুরুত্বপূর্ণ কবি হলেন 15 শতকের শাহ মোহাম্মদ সগীর, 16 শতকের দৌলত উজির বাহরাম খান, সৈয়দ সুলতান, শেখ ফয়জুল্লাহ,
17 শতকের কাজী দৌলত, মাগন ঠাকুর, আলাওল, 18 শতকের আলী রজা প্রমুখ। এছাড়া 16 শতকের দ্বিজ শ্রীধর কবিরাজ, কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, গোবিন্দ দাসসহ ত্রিশোর্ধ্ব হিন্দু কবিও রয়েছেন, যাদের পুঁথি ও পদের তিনিই প্রথম আবিষ্কর্তা। বলা বাহুল্য, সাহিত্য বিশারদ নিজেও অনেক পুঁথির সম্পাদনা করেছেন, অন্তত 10টি তো হবেই। যেমন নরোত্তম ঠাকুরের রাধিকার মানভঙ্গ, দ্বিজ রতিদেবের মৃগলুব্ধ, কবি বল্লভের সত্যনারায়ণ পুঁথি, রামরাজার মৃগলুব্ধ সংবাদ, দ্বিজ মাধবের গঙ্গামঙ্গল, আলী রজার জ্ঞানসাগর, শেখ ফয়জুল্লার গোরখ বিজয়, মুক্তারাম সেনের শারদা মঙ্গল, বাসুদেব ঘোষের শ্রীগৌরাঙ্গ সন্ন্যাস, আলাওলের পদ্মাবতীর একাংশ। পুঁথি সম্পাদনায় আব্দুল করিমের পারঙ্গমতা প্রশ্নাতীত। এই নিয়ে তাকে কত যে পরিশ্রম করতে হয়েছে তা বলে শেষ করা যাবে না। রাধিকার মানভঙ্গ পুঁথির সম্পাদনার এবং গুণপনা ও পারিপাট্য দেখে হরপ্রসাদ শাস্ত্রী আব্দুল করিমকে জার্মান এডিটরের সমতুল্য জ্ঞান করেছেন। বলা বাহুল্য, পুঁথি সম্পাদক হিসেবে তার এই অনন্য সাফল্যের জন্যই তিনি স্মরণীয় হয়ে থাকতে পারতেন। কিন্তু শুধু পুঁথি সংগ্রহ এবং সম্পাদনা করেই তিনি আত্মসন্তুষ্টি লাভ করেননি। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের একজন নিষ্ঠাবান ভাবক এবং ঐতিহ্যপ্রেমিক হিসেবে তার সাধনার ধারার প্রকাশ যেমন ঘটেছে তার সম্পাদিত বিভিন্ন প্রাচীন পুঁথিতে, তেমনি তার আরও বিশদ, যুক্তিনিষ্ঠ এবং তথ্যনির্ভর প্রকাশ ঘটেছে নানা সময়ে রচিত অভিভাষণসমূহে। বিভিন্ন সময়ে নানা সংস্থা সংগঠনের আমন্ত্রণে তিনি যেসব ভাষণ দিয়েছিলেন তাতেও ছিল তার চিন্তার পরিচ্ছন্নতা, আধুনিক বোধ এবং ইতিহাসকে ব্যাখ্যা করার অনন্য দক্ষতা। আব্দুল করিম সাহিত্য বিশারদকে সামগ্রিকভাবে বুঝতে হলে তার পুঁথিচর্চা, পুঁথি সম্পাদনার কৃত কৌশলগত নৈপুণ্য এবং তার দেওয়া সাহিত্য ও সংস্কৃতি সংক্রান্ত অভিভাষণসমূহের গভীরতর পাঠ অপরিহার্য। এই প্রসঙ্গে ইসরাইল খান সম্পাদিত আব্দুল করিম সাহিত্য বিশারদ অভিভাষণ সমগ্র গ্রন্থে লিখেছেন, আব্দুল করিম সাহিত্য বিশারদের অভিভাষণগুলো অনুসন্ধান করতে গিয়ে দেখি তার জীবনের সকল তথ্য এখনও অসংগৃহীত এবং অনেকাংশ বিনষ্ট হয়ে গেছে। তার ভ্রাতৃষ্পুত্র, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আহমদ শরীফের সংকলিত সরবরাহকৃত তথ্যের বাইরেও অনেক ঘটনা রয়ে গেছে। আহমদ শরীফের জন্মের আগেই 1918 সালে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির 3য় বার্ষিক সম্মেলনের অভ্যর্থনা সমিতির সভাপতির দায়িত্ব পালনসহ কয়েকটি ভাষণ দেন। ছোট বড় কয়েকটি ভাষণসহ 1918 সনে প্রদত্ত তার ওই সুলিখিত দীর্ঘ অভিভাষণ বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা ও অন্যান্য কাগজে ছাপা হওয়া সত্ত্বেও অবিকৃত অবস্থায় তা সংকলিত হয়নি এবং অনেক অভিভাষণ হাতে লেখা অবস্থায় তারই হেফাজতে থাকা সত্ত্বেও কোথাও তার উল্লেখ নেই। এমনকি আব্দুল করিম সাহিত্য বিশারদের 1950 সালের বক্তৃতাকে কেউ কেউ 1951 সালের বক্তৃতা হিসেবে গণ্য করেছেন এবং 1951 সালের অভিভাষণকে মনে করেছেন 1950 সালে দেওয়া অভিভাষণ। বিভিন্ন সংকলন গ্রন্থে তার কোনো কোনো অভিভাষণ মুদ্রিত হলেও দেখা যায় তা খণ্ডিত ও বিকৃত। প্রকাশিত কোনো গ্রন্থেই তার 3-4টির বেশি অভিভাষণ সংকলিত হয়নি। দেশজুড়ে বিভিন্ন সভাসমিতি ও সম্মেলনে আব্দুল করিম সাহিত্য বিশারদের দেওয়া উল্লেখযোগ্য অভিভাষণ নিম্নে বিবৃত করা হল। সাহিত্যের প্রধান উপকরণ মানুষ, মানুষের অন্তরে যিনি প্রবেশ করিতে পারেন তিনি সাহিত্যিক, তিনিই স্রষ্টা। মানুষের অন্তরে প্রবেশের একমাত্র রাজপথ হইতেছে প্রেমের পথ, ভালোবাসা ও প্রীতির পথ। তাই সাহিত্যিকের প্রথম ও প্রধান ধর্ম হইতেছে মানুষের প্রতি দরদ, ভালোবাসা, প্রাণঢালা ভালোবাসা, দেশের প্রতি, জাতির প্রতি, মানুষের প্রতি, চতুর্দিকের প্রকৃতি ও পরিবেষ্টনের প্রতি যাহার অন্তরে বিরাজ করে অফুরন্ত ভালোবাসা ও প্রীতি, জোর করিয়া বলিতে পারি তাহার রচনা সাহিত্যের মর্যাদা লাভ করিয়া ধন্য হইবে। বাঙ্গালার মুসলিম সাহিত্যের ইতিহাসে খ্রিস্টীয় 7ম শতাব্দী একটি স্বর্ণময় যুগ। এই যুগের বাঙ্গালা সাহিত্যে মুসলমানদের দান অতুলনীয় ও অপরিমেয়। দৌলত কাজী, আলাওল, মোহাম্মদ খান, সৈয়দ সুলতান, নসরুল্লাহ খাঁ প্রভৃতি অসংখ্য কবি অমর প্রতিভা লইয়া এই যুগে জন্মগ্রহণ করেন। পূর্ব পাকিস্তানের সাহিত্যসেবী ও সাহিত্যিক উত্তরাধিকারীগণ যদি ভুইফোরের বিড়ম্বিত ভূমিকায় অভিনয় করিতে না চাহেন, তাহা হইলে তাহাদিগকেও আমাদের সাহিত্যিক ঐতিহ্য, তার ধারাবাহিক গতিপ্রবাহের সঙ্গে পরিচিত হইতে হইবে। তাকে গ্রহণ করিতে হইবে, হজম করিতে হইবে। পুঁথি সাহিত্যের ভাষা ও তার রচনাভঙ্গি প্রাচীন ও সেকেলে সন্দেহ নাই, কিন্তু আপনারা আপনাদের প্রতিভা ও সাধনা দ্বারা তাহাকে আধুনিক করিয়া তুলুন না কেন? যেমন শেক্সপিয়ার ও গেটে করিয়াছেন, তাহারা তো প্রাচীন কাহিনীকে শুধু আধুনিক করিয়া সন্তুষ্ট থাকেন নাই, তাহারা সেই সব উপকরণকে সাহিত্যের চিরন্তন সম্পদ করিয়া তুলিয়াছেন। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা হইতে অত্যাধুনিক আর কি আছে? সেই চিত্রাঙ্গদার কাহিনী কি অতি প্রাচীন, এমনকি প্রাগৈতিহাসিক যুগের মহাভারত হইতে সংকলিত হয় নাই? এখনও তো আপনারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মেঘনাদবধ কাব্য পড়িয়া থাকেন, তাহার উপকরণ কি প্রাগৈতিহাসিক যুগের রামায়ণ হইতে গ্রহণ করা হয় নাই? যাহার প্রতিভা ও সাধনা আছে, এই সব ব্যাপার লইয়া তাহার মনে কোনো দুর্ভাবনা থাকিবার কথা নয়।
তরুণ নজরুল ইসলাম যখন আকস্মাৎ ধূমকেতুর মতো বাংলা সাহিত্যে আবির্ভূত হইয়া অজস্র আরবি, ফার্সি, উর্দু শব্দ ও মুসলমানি ভাবধারার বন্যাস্রোত প্রবাহিত করিয়াছিলেন, তখন কেহই তো কোন আপত্তি করে নাই। আপত্তি করার কোন প্রয়োজন বোধই করে নাই। হিন্দু মুসলমান নির্বিশেষে সব পাঠক তাহার সেই সাহিত্যকে দুই বাহু বাড়াইয়া লুফিয়া লইয়াছেন। আমি কঙ্কালের ব্যবসায়ী, পুরাতন পুঁথি কঙ্কালেরই মতো, কিন্তু আমি তাহার ভিতর যুগযুগান্তরের রক্তধমনী ও নিঃশ্বাসের প্রবাহধ্বনি শুনিয়াছি। জীবনসায়াহ্নে জ্ঞানগর্ভ একটা অভিভাষণে তিনি বলেছিলেন, আজ আমি জীবনসায়াহ্নে দাঁড়াইয়া আমার মন ও কণ্ঠের সমস্ত জোর দিয়া আপনাদের তথা সমগ্র দেশের সামনে অসংকোচে এই কথা বলিতে চাহি যে, পুঁথি সাহিত্য আবর্জনা নহে, উপেক্ষার বস্তু নহে, সাহিত্যের দরবারে মূল্যহীন তুচ্ছ জিনিস নহে। উল্লেখ্য, আব্দুল করিম সাহিত্য বিশারদ মধ্যযুগের প্রাচীন লুকায়িত সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছে বিশ্ব দরবারে। কালোত্তীর্ণ এই জ্ঞানতাপস গোটা দেশ ও জাতিকে করেছে গৌরবান্বিত।